তোর ভাইকে বলবি বিয়ের সময় আমার ব্যবসার জন্য টাকা দেওয়ার কথা বলেছিল, সে টাকা যেন দিয়ে দেয়, নয়তো তোর এই সংসারে জায়গা হবে না। সংসার কি তুমি টাকার সাথে করবা নাকি আমার সাথে? তো তোর পালতে আমার টাকা লাগে না? সে টাকা রোজগার করারও তো একটা উপায় লাগে। তোমার চাকরির বেতন যা আমাদের দুজনে স্বাচ্ছন্দ্যে চলে যায়, তারপর এত টাকার লোভ কেন তোমার? তোর মুখে মুখে তর্ক করতে বলছি? অফিসে গিয়ে তো বসের গাল তুই শুনিস না, আমি শুনি। সারাদিন বাসায় বসে বসে খাস আর ঘুমাস, তুই কি বুঝবি কষ্ট কি? তাহলে তোমার সংসারের কাজ বুঝি তোমার আরও একটা বউ আছে, সেই বউ এসে করে, তাই না? তোরে বাদ দিয়া সত্যি আমার আরেকটা বউ আনা লাগবে। তোর মতো জাউরা মহিলাকে ভাত কাপড় দিয়ে পালাই আমার ঘাট। আমার বাবা মায়ের পরিচয় আছে, একদম আমায় বাবা মা তুলে গালি দেবে না। প্রতারকের বোনের আবার রাগ দেখো। আমার ভাইকে প্রতারক বলো কোন হিসেবে? তা নয়তো কি, বিয়ে দেওয়ার সময় কি সুন্দর বলল তোর ভাই, আমি 4 লাখ টাকা দেবে ব্যবসা করার জন্য। কই দিল? তোর ভাই অফিস কলিগ না হলে নগদ টাকা না নিয়ে বিয়ে করতাম না। তাহলে বুঝো তোমার লেভেল। একটা ফকিরের সাথে আমার ভাই আমায় বিয়ে দিয়েছে, তার আবার বড় গলা। কি বললি তুই? জাহিদ নাহিয়ার সাথে তর্কের এক পর্যায়ে এসে গায়ে হাত তোলে, চর থাপ্পড় কিল ঘুষি যা পারছে মারছে, কোমরের বেল্ট খুলে মেরে দাগ করে দিয়েছে শরীরে। নাহিয়া মেয়ে মানুষ, একজন পুরুষের সাথে কি করে পেরে উঠবে? জাহিদের মার খেয়ে সেন্স হারিয়ে ফ্লোরে পড়ে যায়। বেডরুমে দাঁড়িয়ে দুজনে ঝগড়া করছিল এতক্ষণ। নাহিয়ার বিয়ের সময় নাহিয়ার ভাই সাইফ বলেছিল জাহিদকে ব্যবসা করার জন্য টাকা দেবে, এই বিনিময়ে বিয়েটা হয়। কিন্তু বিয়ের 8 মাসের মাথাতেও সাইফ টাকা দেয় না, যার কারণে দুজনেই রোজ ঝগড়া করে। আজ ছুটির দিন, জাহিদ বাসায় থাকায় ঝগড়াটা একটু বেশি হয়ে যায়, যার ফলে মারামারি পর্যায়ে চলে গিয়েছে তাদের ঝগড়া। জাহিদ ক্লান্ত হয়ে মারা ছেড়ে দেয়, বিছানায় বসে মুখের ঘাম মোছে, নাহিয়ার দিকে তাকিয়ে কতগুলো গালি দেয়, এরপর বিছানায় শুয়ে পড়ে। পরদিন সকালবেলা জাহিদের ঘুম ভাঙতেই বুঝতে পারে তার ক্ষুধা লেগেছে ভীষণ। রাতে তো ঝগড়ার চক্করে খাওয়াই হয়নি। জাহিদ বিছানা থেকে নামার সময় পায়ের সাথে নাহিয়া বেঁধে পড়ে। জাহিদ বুঝতে পারে এর সেন্স ফেরেনি, বা ফিরলেও ব্যথায় বিভোর হয়ে ঘুমাচ্ছে। মুখটার দিকে তাকিয়ে মায়া হয়, কিন্তু পরক্ষণে মনে পড়ে প্রতারকের বোন। রাগে একটা লাথি দেয়। এরও খাবার খাওয়া লাগবে মনে পড়তেই ওয়াশরুমে গিয়ে এক মগ পানি এনে নাহিয়ার উপর ঢেলে দেয়। নাহিয়া মায়ের কাটা জায়গায় পানি পড়ায় জ্বালানি অনুভব করে, ধরফরিয়ে উঠে বসে। মারের শরীরে এক ফোঁটা শক্তি পায় না। জাহিদ নাহিয়াকে উঠতে দেখে বলে, যা, রাতেও মরার মতো পড়েছিলি, খেতে পারেনি, খাবার তৈরি করে দে, আমার ক্ষুধা লাগছে। নাহিয়া দাঁড়ানোর মতো শক্তি খুঁজে পাচ্ছে না, তবুও উঠে দাঁড়িয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে রান্নাঘরে চলে যায়। রাতের খাবার সব গরম করে বেড়ে টেবিলে সাজিয়ে দেয়, এরপর ডাক দেয় জাহিদকে। জাহিদ এসে খেতে বসে। নাহিয়া প্লেটে খাবার সার্ভ করে। জাহিদ তরকারি মেখে ভাত মুখে দিতেই থুতু করে ফেলে দেয়। রাগে কটমটিয়ে নাহিয়ার দিকে তাকায়। নাহিয়া জাহিদের এমন তাকানো দেখে মুখ চুপসে ফেলে, ভয়ে ভয়ে জিজ্ঞাসা করে, কি হলো, খাবার এরকম ফেলে দিলে কেন? খাবার রান্না করছিস নাকি আমায় ক্ষুদে কষ্ট দেওয়ার জন্য রাগ থেকে খাবারে ঝাল লবণ ঢেলে দিয়েছিস যেন খাইতে না পারি? তুমি ভুল বুঝছো, খাবার তো রান্নার সময় সব ঠিকঠাকই ছিল। তাহলে আমি মিশে দিছি সব? আমি ছাড়া এই বাসায় কে আছে যে মিশাবে? আমি বুঝতে পারছি না এমন কি করে হলো, আমি একটু টেস্ট করে দেখি। নাহিয়া নিচে চামচ দিয়ে একটু তরকারি মুখে তুলে দেয়। না, সবই তো ঠিক আছে, শুধু লবণ একটু বেশি হয়ে গেছে, ঝালটা কম কম লাগছে, তবে ভাতের সাথে খেলে ঠিকই হবে। রাতের খাবার গরম করায় ঝোলটা শুকিয়ে লবণটা বেশি হয়ে গেছে। নাহিয়া খেয়ে জাহিদের দিকে তাকিয়ে বলে, কোথায় এত ঝাল লবণ, সব তো মোটামুটি ঠিকই আছে। এত লবণের তরকারি তোর কাছে ঠিক আছে? তুমি খেও না এসব, আমি নতুন করে খাবার বানিয়ে দিচ্ছি, একটু অপেক্ষা করো। অফিসে কি তোর বাপে যাবে? অফিসে সময় হয়নি আমার, ব্যবসার জন্য টাকাও আনবি না, আবার অফিসে যাওয়ার আগে খাবারও বানাতে পারবি না, তাহলে তোরা ভাত কাপড় দিয়ে কেন? আমি আমায় গালি দিচ্ছ দাও, কিন্তু আমার মৃত বাবাকে টেনো না প্লিজ। আমার মুখে মুখে তর্ক করিস তুই? নাহিয়াকে ধমকে কথাটা বলে জাহিদ। নাহিয়া বুঝতে পারে জাহিদ রাগ থেকে তাকে হেনস্থা করতে এমন করছে। নাহিয়া ভয়ে চুপসে যায়। আবার জাহিদ খাবার ছেড়ে উঠে নাহিয়ার দিকে আগ বাড়ায়, গালে পরপর কয়েকটা থাপ্পড় দিয়ে চুলের মুঠি ধরে বলে, আমার সাথে ফার্দার তর্ক করতে আসবি না, তর্ক করলেই উঠতে বসতে মার খাবি। জাহিদ নাহিয়াকে ছেড়ে দিয়ে রুমে যায়, রেডি হয়ে অফিসের দিকে চলে যায়। নাহিয়া জাহিদ চলে যেতেই রুমে যায়, গোসল দিয়ে এসে ক্ষত জায়গায় মলম লাগিয়ে বিছানায় শুয়ে পড়ে। ব্যথায় তার শরীরে জ্বর এসে পড়েছে। ঘণ্টা 3 পর বাসার কলিং বেল বেজে ওঠে। নাহিয়া জাহিদ এসেছে ভেবে ভয়ে ভয়ে চলে যায় দরজা খুলে দিতে, কিন্তু দরজা খুলে নিজের ভাইয়ের স্ত্রী ইশাদকে দেখে
জড়িয়ে ধরে ধর্মরিয়ে কেঁদে দেয়। ইশরাত নাহিয়ার গায়ের তাপ পেয়ে এভাবে জড়িয়ে ধরায় পুরোই হতভম্ব হয়ে যায়। ইশরাত নাহিয়ার মাথায় হাত বুলিয়ে বলে, কি হয়েছে তোমার? কাঁদছো কেন নাহিয়া? জ্বর এসেছে দেখছি। ইশরাত নাহিয়াকে ধরে বাসায় ঢোকে, দরজা লাগিয়ে দিয়ে সোফায় বসায়। নাহিয়া আপনজন পেয়ে কান্না থামাতে পারছে না। ইশরাত পরিস্থিতি বুঝতে পারছে না। নাহিয়ার গালেও 5 আঙ্গুলের দাগ স্পষ্ট। ইশরাত নাহিয়ার হাত দুটো আগড়ে ধরে বলে, বোন আমার, কি হয়েছে বলো? এরকম করে কাঁদো কেন? কি হয়েছে বলো? নাহিয়া পেছন থেকে ঘুরে পিঠ থেকে কাপড় সরিয়ে কাঁদতে কাঁদতেই বলে, দেখো ভাবি, কোন জানোয়ারের সাথে আমায় বিয়ে দিয়েছো। মেরে অবস্থা খারাপ করে দিয়েছে। ভাইয়া টাকা দিতে চেয়েছিল, অথচ দেয়নি, এই কারণে। ইশরাতকে কান্না করে সব খুলে বলে নাহিয়া। রাতের সকালের সব ঘটনা খুলে বলে সে। ইশরাত সব শুনে রাগে হাত মুঠো করে নেয়। নাহিয়াকে জড়িয়ে ধরে বলে, জানোয়ারটা আসবে কখন? লাঞ্চে তো আসে না, রাতে আসে একেবারে। আসুক, উচিত একটা শিক্ষা দিয়েই তোমাকে এখান থেকে নিয়ে যাব। আসছিলাম টাকা দিতে, টাকা ওর নাকে মুখে ঢুকাবো আজ। কি করবে তুমি? দেখো চুপচাপ, চল তোকে আর সুস্থ করার চেষ্টা করি। ইশরাত নাহিয়াকে ধরে দাঁড় করায়, রুমে নিয়ে মাথায় জল দেয়, শরীরের ক্ষত জায়গা যতটুকু সম্ভব পরিষ্কার করে ঔষধ লাগিয়ে দেয়। এরপর শাড়ি কোমরে গুজে ভাবে, আমার ননদকে খাবার ঠিক থাকতেও মাইর দেওয়া, তোর খাবার আজ খাওয়াবো, দেখ মজা। ইশরাত রান্নাঘরে এসে ইচ্ছে মতো ঝাল লবণ দিয়ে অল্প অল্প করে খাবার রান্না করে। রান্না সেরে ওয়াশরুমে এসে ফ্রেশ হয়ে পুরো ওয়াশরুম সাবান দিয়ে ডলে রাখে। নিজের পার্স সামলে রেখে রাতে জাহিদের অপেক্ষা করে ফিরে আসার। জাহিদ আসলেই ইশরাতই দরজা খুলে দেয়। জাহিদ বাসায় ঢুকে ইশরাতকে দেখে ঘাবড়ে গেলেও নিজেকে সামলে রেখে বলে, ভালো আছেন ভাবি? জি ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কখন আসলেন? আসার আগে খবর পেলাম না। আসছিলাম সারপ্রাইজ দিতে, এসে নিজেই সারপ্রাইজড হয়ে গিয়েছি। মানে কি ভাবি? নাহিয়া অসুস্থ, আসছিলাম ওকে নিয়ে যেতে, কিন্তু ওর যা অবস্থা, যাওয়া সম্ভব হলো না। কেমন সিঁড়ি থেকে পড়ে অসুস্থ হয়ে পড়ে আছে। আর বলবেন না ভাবি, কতবার বলি সাবধানে কাজ করতে। ছাদ থেকে কাপড় মেলে নিচে নামতে গিয়ে সিঁড়ি থেকে গড়িয়ে গেছে। জাহিদ বুঝতে পারছে নাহিয়া তার দোষ ঢাকতে মিথ্যা বলেছে। জাহিদও নিজের দোষ ঢাকতে মিথ্যা কথায় সায় দেয়। ইশরাত সত্যিটা জেনেও জাহিদ কি বলে জানতে মিথ্যা বলে। এরপর বলে, যান ফ্রেশ হয়ে আসেন, আমি খাবার সার্ভ করে দিই। আপনার বউ অসুস্থ, কি আর করার। আচ্ছা ভাবি। জাহিদ ফ্রেশ হতে গিয়ে যা হওয়ার হয়ে যায়। ফ্লোরে পিছলে পড়ে কোমরে ব্যথা পায়। উঠতে গিয়ে আবারও পড়ে যায়। ব্যথায় চিৎকার করে। ইশরাত রুমে নাহিয়ার পাশে বসে জাহিদের চিৎকার শুনে মিটমিট করে হাসে। নাহিয়া অসহায় চোখে ভাবিকে দেখে। পুরুষ মানুষ, তাকে জব্দ করতে গিয়ে যদি হিতে বিপরীত হয়। ভয় পাচ্ছে নাহিয়া। জাহিদ কয়েকবার পিছলা খেয়ে নিজেকে সামলে ওয়াশরুম থেকে বের হয়। ইশরাত জাহিদ বের হতেই বলে, কি ভাই, মেয়েদের মতো তেলাপোকায় ভয় পান নাকি? চিল্লাচিল্লি করলেন ওয়াশরুমে, তেলাপোকা দেখেছিলেন? জাহিদ নিজের লজ্জা লুকাতে মুচকি হেসে রুম থেকে বের হয়ে যায়। ইশরাত বাইরে এসে ডাইনিং টেবিলে খাবার সার্ভ করে দেয়। জাহিদ খেতে বসে খাবার মুখে দিয়ে ছালে চিল্লিয়ে দেয়। ইশরাত তা দেখে বলে, কিছু সমস্যা হলো ভাই? এত যত্ন করে রান্না করেছি, আপনি খেয়ে এমন চিৎকার দিলেন, রান্নায় সমস্যা হলো? জাহিদ ইশরাতের কথার মাঝে কথা বলতে পারে না। ইশরাত সম্পর্কে বড় মানুষ, কিছু বলতেও পারে না। ঝাল খাবার হজম করে নেয়। খাওয়া শেষে চোখ মুখ ঝালে লাল হয়ে মাথা ঘুরছে জাহিদের। ইশরাত ওই অবস্থাতেই জাহিদকে বাসা মোছার স্টিক এনে তা দিয়ে ইচ্ছে মতো মার দেওয়া শুরু করে। জাহিদ জায়গা মতো মার লাগায় মুখ থুবড়ে পড়ে। ইশরাত মেরে ক্ষান্ত হয়ে বলে, বউকে মারতে পারলেই তোরা নিজেদের পুরুষ ভাবিস, তাই না? কাপুরুষ কোথাকার! শালা তোর এমন অবস্থা করে দিয়ে যাব, জীবনে আর বউ পাবি না, কুত্তা জানি কোথাকার! ইশরাত জাহিদকে ইচ্ছে মতো কয়েকটা জায়গা মতো লাথি দেয়। এরপর রুমে এসে নাহিয়াকে তুলে বিছানা থেকে সবকিছু গুছিয়ে নিয়ে রাতের বেলাতেই ননদকে নিয়ে বাসা থেকে বের হতে উদ্যত হয়। জাহিদ ব্যথায় ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। ওদের যেতে দেখে নাহিয়ার পা ধরে ক্ষমা চেয়ে বলে, প্লিজ যেও না, আমি ক্ষমা যাচ্ছি। ইশরাত পা ছাড়া দিয়ে ওর পা সরিয়ে দেয়। এরপর ঝাড়ি মেরে বলে, তোদের মতো জানোয়ারের কপালে বউ না থাকাই ভালো, সময় মতো ডিভোর্স পেপার পাঠিয়ে দেব। ইশরাত বেরিয়ে যায় নাহিয়াকে নিয়ে। জাহিদের মতো কাপুরুষদের কপালে বউ না থাকাই ভালো।